ডেটা যখন আমাদের সামনে আসে তখন তা প্রায়ই খুব এলোমেলো আর বিশৃঙ্খল অবস্থায় থাকে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে সেই বিশৃঙ্খলা থেকে একটা পরিষ্কার গল্প বের করে আনা যায়। এই যে স্ক্রিনের সংখ্যাগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখে কি মনে হচ্ছে? মানে শুধুই তো কিছু সংখ্যা, তাই না? এর থেকে তো কোনো অর্থ বের করা প্রায় অসম্ভব। আজকের পুরো আলোচনাটা জুড়েই থাকবে এই সংখ্যাগুলোর জট ছাড়িয়ে এর ভেতরের অর্থটা খুঁজে বের করা। আমাদের এই যাত্রায় কয়েকটা ধাপ আছে। প্রথমে আমরা এই এলোমেলো ডেটার মানে বোঝার চেষ্টা করব। তারপর সেগুলোকে সুন্দর করে সাজাবো, মানে শ্রেণীবিন্যাস করব। এরপর দেখব কোন দলে কি আছে, আর সবশেষে চার্ট ব্যবহার করে এর ভেতরের আসল গল্পটা সবার সামনে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে। দেখুন, কোনো তথ্য যখন প্রথম সংগ্রহ করা হয় তখন সেটা আসলে একটা বিশাল অগোছালো স্তূপের মতোই থাকে। ব্যাপারটা অনেকটা একটা অগোছালো আলমারির মতো, তাই না? যেখানে হয়তো অনেক কিছুই আছে, কিন্তু এত এলোমেলো যে দরকারের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না। ডেটার ক্ষেত্রেও ঠিক তাই। যতক্ষণ না একে গোছানো হচ্ছে ততক্ষণ এটা প্রায় অকেজু। আর এই গোছানোর প্রথম ধাপটাই হল শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। ভাবুন তো, আমরা যেমন ধোয়ার আগে সাদা কাপড় রঙিন কাপড় আলাদা করে নিই, এখানেও আমরা ডেটাগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা আলাদা দলে ভাগ করে নেব। সোজা কথায় শ্রেণীবিন্যাস হল একই রকম বৈশিষ্ট্যের ডেটাগুলোকে একসাথে করে বিভিন্ন গ্রুপে ভাগ করা। আর এটাই হলো ওই বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার দিকে যাওয়ার প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ। এই ভাগ করার বিষয়টা কিন্তু অনেক রকম হতে পারে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, ডেটাগুলোকে এলাকা অনুযায়ী ভাগ করা যায়, ধরুন ঢাকা বা চট্টগ্রামের ডেটা। আবার সময় অনুযায়ীও ভাগ করা যায়, যেমন 2019 সালের ডেটা, 2020 সালের ডেটা। এমনকি ভালো বা খারাপ এই গুণমান দিয়েও ভাগ করা সম্ভব। মূল কথা হলো একই ধরনের জিনিসগুলোকে একসাথে আনা। আচ্ছা, ডেটা তো ভাগ করা হয়ে গেল। এখন কি? এখনকার কাজটা আরও সহজ। এখন শুধু গোনার পালা, মানে কোন গ্রুপে কতগুলো ডেটা আছে সেটা গুণে বের করা। আর এই ধাপটাকেই বলা হয় গণসংখ্যা নিবেশন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা আসলে একটা টেবিল যেটা এক নজরেই আমাদের দেখিয়ে দেয় কোন দলে ঠিক কতগুলো ডেটা আছে। হাজার হাজার ডেটাকে খুব সহজে একটা ছোট্ট টেবিলের মধ্যে নিয়ে আসার জন্য এটা একটা দারুণ উপায়। এই টেবিলটার দিকে একবার তাকান। এখানে ট্যালি চিহ্ন দিয়ে খুব সহজেই প্রতিটি গ্রুপের ডেটা গোনা হয়েছে, আর পাশে মোট সংখ্যাটা লিখে দেওয়া হয়েছে। কি দারুণ ব্যাপার, তাই না? একটু আগে সেই বিশৃঙ্খল সংখ্যাগুলো এখন কত সুন্দরভাবে একটা টেবিলের মধ্যে চলে এসেছে। আর এখন আমরা চলে এসেছি আমাদের যাত্রার সবচেয়ে মজার অংশে। এখন আমরা এই সংখ্যাগুলোকে ছবিতে ফুটিয়ে তুলব, মানে ডেটা ভিজুয়ালাইজেশন। এখানে ডেটার আসল গল্পটা বেরিয়ে আসে। ধরুন, এটা একটা টেবিল যেখানে কোনো বিষয়ে কতজন শিক্ষার্থী আছে তা দেখানো হচ্ছে। টেবিলটা তথ্য দিচ্ছে ঠিকই, কিন্তু এক নজরে তুলনা করাটা একটু কঠিন। এবার দেখুন, আগের স্লাইডের সেই একই তথ্য, কিন্তু এখানে একটা বার চার্টে দেখানো হয়েছে। এখন কিন্তু এক মুহূর্তেই বলে দেয়া যাচ্ছে কোন বিষয়ে শিক্ষার্থী সবচেয়ে বেশি আর কোনটায় সবচেয়ে কম। আসলেই একটা ছবি হাজারটা কথার সমান। আসলে এক এক ধরনের চার্ট এক এক রকম গল্প বলে। যেমন এই পাই চার্ট, এটা ব্যবহার করা হয় যখন আমরা কোনো একটা মূল জিনিসের বিভিন্ন অংশ দেখাতে চাই। যেমন একটা পরিবারের মোট আয়ের কত ভাগ কোন খাতে খরচ হচ্ছে সেটা দেখানোর জন্য পাই চার্ট একদম আদর্শ। আবার এখানে দেখুন, বাম দিকে আয়তলেখ বা হিস্টোগ্রাম দেখাচ্ছে প্রতিটি গ্রুপের ডেটার পরিমাণ বা ঘনত্ব। আর ডান দিকে গণসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন দেখাচ্ছে ডেটার সামগ্রিক বিন্যাস বা প্রবণতাটা কোন দিকে যাচ্ছে। মানে একই ডেটা, কিন্তু দুটো চার্ট দুটো ভিন্ন দৃষ্টিকোণ থেকে গল্পটা বলছে। তাহলে এই যে পুরো যাত্রাটা আমরা দেখলাম, এর আসল গুরুত্বটা কোথায়? কেন আমরা এই সব কিছু করছি? চলুন সেই অংশে গিয়ে সেটা একটু বোঝার চেষ্টা করি। পুরো প্রক্রিয়াটা যদি আরেকবার সংক্ষেপে দেখি, আমাদের যাত্রা শুরু হয়েছিল একগাদা বিশৃঙ্খল সংখ্যা দিয়ে। তারপর আমরা সেগুলোকে শ্রেণীবিন্যাস করে গুছিয়েছি, একটা টেবিলের মধ্যে এনেছি, আর সবশেষে চার্টের মাধ্যমে একটা পরিষ্কার ছবি তৈরি করেছি। দেখুন,
সবচেয়ে বড় কথা হলো এটা শুধু অঙ্ক বা পরিসংখ্যানের কোনো বিষয় না, এটা হলো তথ্যকে বোঝার ক্ষমতা বা ডেটার লিটারেসি। সংখ্যার পেছনে যে একটা গল্প লুকিয়ে থাকে, সেই গল্পটা পড়ার ক্ষমতাই হলো আসল ব্যাপার। এখন যেহেতু পুরো প্রক্রিয়াটা আমাদের জানা, চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা তো প্রতিদিন কত রকম চার্ট আর গ্রাফ দেখি, তাই না? এখন কি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো যে কোন চার্টটা আসল তথ্য দিচ্ছে আর কোনটা হয়তো আমাদের একটা ভুল বা বিভ্রান্তিকর গল্প শোনানোর চেষ্টা করছে?